সাহায্য করব ভেবেই থেমেছিলাম, কিন্তু তার দাম যে কতটা হবে সেটা কেউ বলেনি। এটি দেরাদুনের একটি সত্য কাহিনী। দেরাদুনের সেই রাতটি সাধারণ রাতগুলোর মতো ছিল না। ডিসেম্বরের কনকনে ঠান্ডা রাস্তায় নেমে এসেছিল, এবং রাজপুর রোড থেকে নিচে নেমে যাওয়া সরু রাস্তাটিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। অংশুল নেগি দ্রুত পায়ে বাড়ির দিকে এগোচ্ছিল, যেন প্রতিটা মুহূর্ত তাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। পকেটে থাকা 10 টাকা বারবার তাকে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল, কারণ ওই টাকাগুলোই সকালে একটি বড় সিদ্ধান্তের ভিত্তি হতে চলেছিল। বাড়িতে ছিল তার মা সরোজ নেগি, যার শ্বাসপ্রশ্বাস গত কয়েক মাস ধরে ওষুধের ওপর ভরসা করেই চলছিল। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন যে চিকিৎসায় যেন কোনো ঢিলেমি না হয়। অংশুল জানত যদি সকালের চুক্তিটা ভেঙে যায়, তবে শুধু ঋণই বাড়বে না, বরং এই ছোট বাড়ির ছাদটুকুও বিপদে পড়বে। এই চিন্তায় ডুবে এসে বারবার মোবাইল দেখছিল, কিন্তু দুর্বল নেটওয়ার্কের মতোই তার আশাও টলমলো করছিল। ঠিক সেই মোড়টিতে, যেখান থেকে রাস্তাটি জঙ্গলের দিকে ঘুরে গিয়েছে এবং রাত আরও গভীর হয়ে আসে, হঠাৎ সে কারো কথা বলার শব্দ শুনতে পেল। প্রথমে সে থামল না, ভাবল হয়তো বাতাসের ভুল। কিন্তু কয়েক পা এগোতেই সে শব্দ আবার এলো, এবারে কিছুটা পরিষ্কার এবং ভীতু শোনাল। অংশুল ঘুরে দেখল রাস্তার ধারে একটি ভাঙা স্কুটি দাঁড়িয়ে আছে, আর তার পাশে এক মহিলা বসে আছেন, যার কোলে একটি ছোট শিশু অচেতন হয়ে ঝুলে আছে। শিশুটির মাথা মায়ের কাঁধে নুয়ে পড়েছিল, এবং ঠোঁটের রং বদলে যাচ্ছিল। মহিলার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল, এবং তার চোখ বারবার রাস্তার দিকে উঠছিল, যেন সাহায্যের শেষ কোনো আশা খুঁজছেন। অংশুল ঘড়ি দেখল, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। তার মনে এক পলকে অনেকগুলো কথা খেলে গেল। সকালের চুক্তি, মায়ের ওষুধ, বাড়ির ওপর ঝুলতে থাকা বিপদ। সে জানত যদি সে এখানে থামে, তবে আগামীর পথ কঠিন হয়ে পড়বে। কিন্তু সামনে বসে থাকা সেই মহিলা এবং তার কোলের শিশুটির অবস্থা তার পা সেখানেই আটকে দিল। সে শিশুটির পাশে ঝুঁকে দেখল শ্বাস খুব ক্ষীণ, এবং শরীর ঠান্ডা হয়ে আসছিল। সে মোবাইল বের করে অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করল, কিন্তু কল মাঝপথেই কেটে গেল। মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, এবং তার গলা কেঁপে উঠল। তিনি বললেন যে তিনি একা, এবং বুঝতে পারছেন না কি করবেন। অংশুল আর বেশি ভাবল না। সে শিশুটিকে নিজের হাতে তুলে নিল। পাশের ধাবা থেকে এক লোক দৌড়ে এসে নিজের বাইক এগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই অংশুল বাইকে ছিল, কোলে সেই শিশু, আর পেছনে সেই মহিলা, যার প্রার্থনা ঠান্ডা বাতাসে মিশে যাচ্ছিল। দেরাদুনের রাত দ্রুত পেছনে ফেলে তারা এগোচ্ছিল, এবং অংশুলের মনে শুধু একটা কথাই ছিল, দেরি যেন না হয়ে যায়। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে তার জামা ঘামে ভিজে গিয়েছিল। ডাক্তার শিশুটিকে দ্রুত ভেতরে নিয়ে গেলেন, এবং দরজা বন্ধ হয়ে গেল। বাইরে সেই একই নিস্তব্ধতা, সেই ঠান্ডা মেঝে, আর সেই মহিলা যিনি মেঝেতে বসে অনবরত ঈশ্বরকে ডাকছিলেন। অংশুল ঘড়ি দেখল এবং বুঝতে পারল যে এখন ফিরে যাওয়ার আর কোনো মানে নেই। সকালের রাস্তা তার হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং জানালেন যে শিশুটি বিপন্নমুক্ত। এটি শোনা মাত্রই মহিলা ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি অংশুলের দিকে তাকালেন, কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বের হল না। অংশুল মাথা নাড়ল এবং কোনো কথা না বলে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। সে নিজের নামও জানালো না, আর কোনো প্রশ্নও করল না। বাড়ি ফেরার পথে দেরাদুনের রাস্তাগুলো একই ছিল, কিন্তু অংশুলের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। পকেট খালি ছিল, এবং সামনের আগামীকালটি ভয়ঙ্কর মনে হচ্ছিল। বাড়ি পৌঁছল যখন, তার মা জেগেছিলেন। তিনি শুধু এটুকুই জিজ্ঞেস করলেন যে সে এসেছে কিনা। অংশুল মাথা নাড়ল, এবং মা কোনো প্রশ্ন ছাড়াই তার হাত চেপে ধরলেন। সেই রাতে অংশুল অনেকক্ষণ জেগে থাকল। সে জানত না সকালে কি হবে, কিন্তু এটুকু নিশ্চিতভাবে জানত যে যে শিশুটির শ্বাস সে রাতে সে আগলে রেখেছিল, সেই শিশুটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হতে চলেছে। পরদিন সকালে দেরাদুনে রোদ উঠল, কিন্তু অংশুল নেগির বাড়ির ভেতর অন্ধকারই থেকে গিয়েছিল। সারা রাত ঘুম তার দুচোখ থেকে দূরে ছিল, এবং যখনই চোখ বুজছিল সেই একই চিন্তা সামনে এসে দাঁড়াচ্ছিল, সকালের চুক্তি, ধারের টাকা, এবং সেই লোকটি যে অপেক্ষা করার মতো মানুষ ছিল না। অংশুল বিছানা থেকে উঠল। মা আগে থেকেই জেগেছিলেন। রান্নাঘরে উনুনে জল গরম হচ্ছিল, এবং কাশির শব্দ সারা ঘরে ছড়িয়ে পড়ছিল। সরোজ নেগি ছেলের দিকে তাকালেন, এবং তার মুখের ক্লান্তি পরিষ্কার অনুভব করলেন। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কারণ মায়েরা প্রায়ই প্রশ্ন করার আগেই উত্তর বুঝে নেন। অংশুল চুপচাপ হাত মুখ ধুয়ে চেয়ারে বসল। বাইরে গলিতে আওয়াজ বাড়তে লাগল, কিন্তু তার ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সে জানত আজ কোনো পথই সহজ হবে না।
সকাল 10টা নাগাদ দরজায় কড়া নাড়ল কেউ। এটি সাধারণ কড়া নাড়া ছিল না, এতে তাড়া ছিল এবং সেই সাথে একটি সতর্ক বার্তাও। অংশুল উঠে দরজা খুলল। সামনে সেই লোকটিই দাঁড়িয়েছিল যার কারণে তার রাত ভারী হয়ে গিয়েছিল। মোটা শরীর, শক্ত মুখ আর চোখে সেই শীতলতা যা যে কাউকে অস্বস্তিতে ফেলে দেয়। তার পেছনে আরও দুজন দাঁড়িয়েছিল, যেন সাক্ষী দিতে এসেছে। সেই লোক কোনো সম্ভাষণ ছাড়াই সরাসরি কথা শুরু করল। সে বলল যে সময় শেষ হয়ে গিয়েছে এবং এখন আর কোনো অজুহাত চলবে না। অংশুল শান্ত গলায় বলল যে সে টাকার ব্যবস্থা করছে এবং কিছুটা সময় চায়, কিন্তু উত্তরে এলো বিদ্রুপের হাসি। সেই হাসি ঠাট্টার ছিল না, বরং এই বিশ্বাসের ছিল যে সামনের জন দুর্বল। কথা বাড়তে লাগল এবং গলার আওয়াজ চড়ে গেল। ভেতর থেকে সরোজ নেগি বাইরে এলেন। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু গলায় মিনতি ছিল না, ছিল শুধু ক্লান্তি। তিনি বললেন যে ছেলে চেষ্টা করছে, আর কিছুটা সময় পেলে সব ঠিক হয়ে যাবে। সেই লোক ঘরের ভেতর নজর বোলালো, যেন দেওয়ালের অবস্থা দেখেই ফয়সালা দিচ্ছে। সে পরিষ্কার বলে দিল যে যদি সন্ধে নাগাদ টাকা না মেলে তবে পরবর্তী পদক্ষেপ হবে তালা ঝুলিয়ে দেওয়া। এটুকু বলে সে ঘুরে গেল, যেন কথা এখানেই শেষ। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর নীরবতা নেমে এলো। সরোজ নেগি ধীরে ধীরে চেয়ারে বসলেন এবং তার শ্বাস আরও ভারী হয়ে এলো। অংশুল জলের গ্লাস এগিয়ে দিল, কিন্তু তার নিজের আঙুল কাঁপছিল। তার প্রথমবার মনে হলো যে হয়তো গতরাতে সে যা করেছিল তার দাম আজ মেটাতে হবে। কিন্তু এটা ভাবতেই তার সেই শিশুটির মুখ মনে পড়ে গেল যে হাসপাতালে জ্ঞান ফিরে পেয়েছে। সেই স্মৃতি কোনো সান্ত্বনার মতো ছিল না, বরং একটা প্রশ্নের মতো ছিল, সে কি আবারও একই কাজ করত? দুপুর হতে না হতেই অংশুল বাইরে বেরিয়ে পড়ল। সে ভাবল হয়তো চেনা কোনো মানুষের সাথে কথা বলে কিছুটা সময় পাওয়া যেতে পারে। দেরাদুনের সেই একই রাস্তা, সেই মানুষ আর সেই ছুটন্ত জীবন তার সামনে ছিল, কিন্তু আজ সবকিছুই তার কাছে অচেনা মনে হচ্ছিল। সে এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, কিন্তু সব জায়গা থেকেই একই উত্তর মিলল। আজকের দিনে বিশ্বাস করা কঠিন। সন্ধ্যা নামতে শুরু করল এবং অংশুলের পা নিজে থেকেই ভারী হয়ে আসছিল। সে বাড়ির দিকে ফিরছিল, হঠাৎ কেউ পেছন থেকে তার নাম ধরে ডাকল। সে ঘুরে দেখল সামনে সেই মহিলা দাঁড়িয়ে আছেন যাকে সে গতরাতে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। তার মুখে এখন আর আতঙ্ক নেই, বরং এক ক্লান্ত শান্তি বিরাজ করছে। তার সাথে সেই শিশুটি ছিল যে এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং মায়ের আঙুল ধরে আছে। অংশুল কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলা তার খবর জিজ্ঞেস করলেন। তার গলায় কোনো লৌকিকতা ছিল না, ছিল আপনত্ব। অংশুল শুধু বলল যে সব ঠিক আছে। এটি মিথ্যে ছিল, কিন্তু সে সেই মুহূর্তে নিজের সমস্যা কোনো অজানার ওপর চাপাতে চাইল না। মহিলা তাকে মন দিয়ে দেখলেন, যেন তার মুখের পেছনের সত্যিটা পড়ছেন। তিনি জানালেন যে শিশুটির খুব জ্বর এবং শ্বাসের কষ্ট ছিল, আর সামান্য দেরি হলে অবস্থা খারাপ হতে পারত। এরপর তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি অংশুলকে জিজ্ঞেস করলেন তারা কি কোথাও বসে চা খেতে পারে। অংশুল মানা করতে চেয়েছিল, কিন্তু শব্দ বাইরে এলো না। হয়তো তারও এমন একজনের দরকার ছিল যে কোনো প্রশ্ন না করে তার সামনে বসতে পারে। চায়ের দোকানে বসে অংশুল বেশি কথা বলল না। মহিলাও কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন যে কিছু সাহায্য এমন হয় যার প্রভাব সঙ্গে সঙ্গে দেখা যায় না। অংশুল মাথা নিচু করে নিল। সে জানত না এই সাক্ষাৎ কোন দিকে মোড় নেবে, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে দেরাদুনের এই সন্ধ্যা তার কাহিনী এখানেই শেষ হতে দেবে না। বাড়ি ফেরার পথে অংশুলের ভেতরে ভয় তখনও ছিল, কিন্তু তার সাথে এক নতুন দ্বিধা যুক্ত হয়েছিল। সে বুঝতে পারছিল না এটি কাকতলীয় নাকি কোনো দীর্ঘ গল্পের শুরু। শুধু এটুকু ঠিক ছিল যে যে রাস্তায় সে পা বাড়িয়েছে সেখান থেকে পেছনে ফেরার সুযোগ আর নেই। সেই সন্ধ্যায় দেরাদুনের বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল, কিন্তু অংশুল নেগির ঠান্ডার চেয়ে ভেতরের অস্থিরতা বেশি অনুভূত হচ্ছিল। চায়ের দোকান থেকে উঠে সে বাড়ির দিকে রওনা দিল। রাস্তা এক, মানুষ এক, কিন্তু তার মনে হচ্ছিল সে সবকিছু অন্য কারো জীবনে দেখছে। তার পকেট এখনও খালি ছিল এবং মাথায় সেই একই প্রশ্ন ঘুরছিল যে রাত হওয়ার আগে কি করা যায়। বাড়ি পৌঁছতেই সে মায়ের কাশির শব্দ শুনতে পেল। সরোজ নেগি জানলার পাশে বসেছিলেন, যেন বাইরে কিছু খুঁজছেন। অংশুল পা ধীর করে দিল। মা তাকে দেখেও কিছু জিজ্ঞেস করলেন না, শুধু তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে প্রশ্নও ছিল, আবার ভয়ও ছিল। অংশুল কাছে গিয়ে মায়ের হাত ধরল এবং বলল যে সে কিছু ব্যবস্থা করার চেষ্টা করছে। এটি অর্ধেক সত্যি ছিল, কিন্তু সেই মুহূর্তে এর চেয়ে বেশি বলার মতো কিছু তার কাছে ছিল না। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং ঘরের ভেতর নিস্তব্ধতা ভারী হতে থাকল। বাইরে থেকে গলির আওয়াজ আসছিল, কিন্তু প্রতিটি অতিবাহিত মিনিট অংশুলের ভেতরে যেন কিছু একটা চেপে ধরছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার কড়া নাড়ল কেউ। এবারের শব্দে আগের চেয়ে বেশি কঠোরতা ছিল। অংশুল বুঝে গেল কে এসেছে। দরজা খুলতেই সেই লোক সামনে দাঁড়িয়েছিল। তার মুখে এখন আর আলোচনার কোনো ইচ্ছা নেই। সে ভেতরে না এসেই পরিষ্কার জানালো যে সময় শেষ। অংশুল আরও একবার কথা বলার চেষ্টা করল, কিন্তু উত্তরে শুধু মাথা নেড়ে অসম্মতি জানানো হলো।
পেছনে দাঁড়িয়ে থাকা লোকেরা ঘরের ভেতর উঁকি মারল, যেন দেয়াল আর ছাদকে নিজের দৃষ্টি দিয়ে মেপে নিচ্ছে। সরোজ নেগি দরজা পর্যন্ত এলেন। তার গলা দুর্বল ছিল, কিন্তু শব্দগুলো ছিল সরাসরি। তিনি বললেন যে ছেলে পরিশ্রম করছে, আর একটু সময় পেলে সব ঠিক হয়ে যাবে। সেই লোক এক পলক তার দিকে তাকালো এবং তারপর বলল যে এটি শেষ সতর্কবার্তা। এই বলে সে চলে গেল। দরজা বন্ধ হতেই অংশুলের শ্বাস যেন ভেতরেই আটকে গেল। সরোজ নেগি চেয়ারে বসলেন এবং তার চোখ বন্ধ হয়ে এলো। অংশুল জল এনে দিল এবং তার পাশে বসল। সেই মুহূর্তে তার প্রথমবার সত্যি ভয় লাগল যে হয়তো সে মাকে বাঁচাতে পারবে না। রাতের অন্ধকারে অংশুল বাইরে বেরোল। সে বুঝতে পারছিল না কোথায় যাবে। দেরাদুনের রাস্তাগুলো আলোয় ঝলমল করছিল, কিন্তু তার জন্য প্রতিটি রাস্তা বন্ধ ছিল। সে কোনো নির্দিষ্ট দিক ছাড়াই হাঁটতে থাকল। সেই সময় সে দূর থেকে কাউকে ডাকতে শুনল। সে ঘুরে দেখল সেই মহিলাই সামনে দাঁড়িয়ে আছেন, যার সাথে সে চা খেয়ে উঠেছিল। তার মুখে চিন্তা ছিল, যেন তিনি অংশুলকেই খুঁজছেন। তিনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কিনা। অংশুল এবার আর মিথ্যে বলার চেষ্টা করল না। সে শুধু বলল যে অবস্থা ভালো নয়। মহিলা বেশি প্রশ্ন করলেন না। তিনি বললেন তিনি তার বাড়ি পর্যন্ত যেতে চান। অংশুল প্রথমেই ইতস্তত করল, কিন্তু তারপর কোনো কথা না বলে হাঁটতে শুরু করল। রাস্তায় কোনো বড় কথা হল না, শুধু পা চলল আর শহর পেছনে পড়ে থাকল। বাড়ি পৌঁছে মহিলা চারপাশ দেখলেন। সাধারণ ঘর, পুরনো আসবাবপত্র আর দেয়ালে টাঙানো কিছু পুরনো ছবি। সরোজ নেগি তাকে দেখলেন, কিন্তু প্রথমে কিছু বুঝতে পারলেন না। তারপর অংশুলের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। অংশুল জানাল যে ইনি সেই মহিলা যার সাহায্য সে ওই রাতে করেছিল। সরোজ নেগি ধীরে মাথা নাড়লেন এবং তাকে বসার ইশারা করলেন। মহিলা শান্তভাবে সব কথা শুনলেন, ঋণ, বাড়ির বিপদ আর আজকের সেই হুমকি। তার মুখে কোনো অবাক হওয়ার ভাব ছিল না। তিনি শুধু জিজ্ঞেস করলেন টাকার পরিমাণ কত। অংশুল পরিমাণ জানাতেই ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। সরোজ নেগি মাঝপথে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু মহিলা তাকে থামিয়ে দিলেন এবং বললেন যে তিনি এখানে কারো ওপর করুণা করতে আসেননি। তিনি অংশুলকে বললেন কাল যেন সে তার সাথে চলে। কোথায় যেতে হবে তা তিনি বললেন না, শুধু বললেন কিছু কথা এমন হয় যা এক রাতে মেটে না। অংশুল কিছু বলল না। তার কাছে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। সে জানত না সকাল কি নিয়ে আসবে, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে জীবন তাকে আরও একটি মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। পরদিন সকালে দেরাদুনের হাওয়া কিছুটা আলাদা ছিল। অংশুল তৈরি হয়ে বাইরে বেরোল এবং দেখল সেই মহিলা গলির বাইরে দাঁড়িয়ে আছেন। তার সাথে সেই শিশুটিও ছিল, যাকে এখন পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। অংশুল তাকে দেখল এবং মনে এক হালকা স্বস্তি অনুভব করল। তারা তিনজন বেশি কথা না বলে এগিয়ে গেল। অংশুল এখন বুঝতে পারছিল যে এই গল্পটি শুধু সেই রাতের সাহায্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শহর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল এবং সামনে এমন এক রাস্তা খুলছিল যার পরিণতি অংশুল নিজেও পরিষ্কার দেখতে পারছিল না। কিন্তু তার মনে হচ্ছিল যেসব পায়ের নিচে গতকাল পর্যন্ত মাটি সরে যাচ্ছিল, আজ সেই পাগুলোই কোনো নতুন সত্যের দিকে এগোচ্ছে। সকালের রোদ দেরাদুনের পাহাড়ে ছড়িয়ে পড়ছিল এবং শহর ধীরে ধীরে জেগে উঠছিল, কিন্তু অংশুল নেগির ভেতরে রাতের ভয় এখনও বিদ্যমান ছিল। গলির বাইরে দাঁড়িয়ে থাকা সেই মহিলা কোনো তাড়াহুড়ো ছাড়াই চলতে শুরু করলেন এবং অংশুল তার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলল। শিশুটি তার পাশেই হাঁটছিল, মাঝে মাঝে লাফিয়ে মায়ের হাত ধরছিল, যেন তার বিশ্বাস হয়ে গিয়েছে যে এখন আর কিছু ভুল হবে না। তারা তিনজন শহরের সেই অংশে গেল যেখানে অংশুল খুব কমই আসত। রাস্তা চওড়া হতে লাগল, ট্রাফিক বাড়ল, আর চারপাশের ইমারতগুলো বদলাতে লাগল। অংশুলের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে সেগুলো মুখে আনল না। তার মনে হচ্ছিল এই মুহূর্তে যত কম প্রশ্ন করা যায় ততই ভালো। কিছুক্ষণ পর তারা একটি পুরনো হাসপাতালের সামনে থামল। বাইরে লাগানো বোর্ডটি রোদে ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং ভেতর থেকে ওষুধের গন্ধ আসছিল। মহিলা ভেতরে যাওয়ার ইশারা করলেন। অংশুল তার পিছু পিছু গেল। রিসেপশনে বসা লোকটি সেই মহিলাকে দেখেই মাথা নাড়ল, যেন চেনে। কোনো লৌকিকতা ছাড়াই তাদের ভেতরে যেতে দেওয়া হলো। অংশুল এসব দেখছিল, কিন্তু এখনও পুরো ছবিটা তার কাছে পরিষ্কার ছিল না। একটি ঘরে বসে মহিলা অংশুলকে বললেন যে সে যেন এখানেই থাকে।
শিশুটি পাশের চেয়ারে বসে তার খেলনা নিয়ে খেলতে লাগল। কয়েক মিনিট পর মহিলা ফিরলেন, তখন তার হাতে কিছু কাগজ ছিল। তিনি সেগুলো টেবিলের ওপর রেখে বললেন যে গতরাতের সাহায্য যেন কোনো দয়া বা করুণা হিসেবে দেখা না হয়, কিন্তু প্রতিটি কাজের ফল কোথাও না কোথাও জমা থাকে। অংশুল মাথা নিচু করে নিল। সে জানত না এই কথার সাথে তার ঋণ বা বাড়ির কি সম্পর্ক আছে। মহিলা ধীরে ধীরে নিজের কথা এগিয়ে নিয়ে গেলেন। তিনি জানালেন যে তিনি দেরাদুনের আশেপাশের একটি সামাজিক সংস্থার সাথে যুক্ত, যারা এমন পরিবারকে সাহায্য করে যারা হঠাৎ কোনো বিপদে পড়ে গিয়েছে। তার গলায় কোনো করুণা বা লোক দেখানো ভাব ছিল না, ছিল শুধু একটি সহজ সত্যি। তিনি অংশুলকে জিজ্ঞেস করলেন সে কি তার পরিস্থিতি সম্পর্কে সবকিছু খুলে বলতে রাজি আছে। অংশুল প্রথমবারের মতো মন খুলে কথা বলতে শুরু করল। ঋণ, বাড়ির বিপদ, মায়ের শরীর এবং সেই লোক যে বারবার দরজায় এসে হুমকি দিয়ে যেত। মহিলা সব শুনলেন, মাঝপথে থামালেন না। তারপর তিনি কাগজগুলোর মধ্যে থেকে একটি পাতা এগিয়ে দিলেন এবং বললেন এটি কোনো জাদু নয় এবং কারো জীবন রাতারাতি বদলে দেওয়ার প্রতিশ্রুতিও নয়। এটি শুধুমাত্র একটি পথ, যে পথে চলার জন্য পরিশ্রম এবং সময় উভয়ই লাগবে। তিনি পরিষ্কার বললেন যে সাহায্যের মানে এই নয় যে দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দেওয়া, বরং এর মানে হল সঠিক দিক খুঁজে পাওয়া। অংশুলের মনে প্রথমবার আশার এক ক্ষীণ রেখা দেখা দিল। সে কাগজগুলো দেখল কিন্তু বেশি কিছু বুঝতে পারল না। মহিলা বললেন আজ তিনি তার সাথে আরও একটি জায়গায় যেতে চান। হাসপাতাল থেকে বের হতেই তারা আবার শহরের দিকে রওনা দিল। এবার অংশুলের কাছে রাস্তাটি কিছুটা চেনা মনে হল। কিছুক্ষণ পর তারা সেই গলির কাছে পৌঁছল যেখানে অংশুলের দাড়ি। বাড়ির সামনে সেই লোকটি দাঁড়িয়েছিল যার আসার কথা ভাবলেই অংশুলের শ্বাস বেড়ে যেত। তাকে দেখে অংশুলের পা থেমে গেল। মহিলা পরিস্থিতি বুঝে নিলেন এবং কোনো অস্থিরতা ছাড়াই এগিয়ে গেলেন। তিনি সেই লোকের সাথে কথা শুরু করলেন। গলার স্বরে উচ্চতা ছিল না, ভয়ও ছিল না, ছিল শুধু একটি দৃঢ়তা। কিছু কাগজ দেখানো হলো, কিছু কথা হলো এবং পরিবেশ হঠাৎ বদলে যেতে লাগল। অংশুল দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারছিল না এসব এত সহজে কিভাবে হচ্ছে। কিছুক্ষণ পর সেই লোক কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। গলিতে নিস্তব্ধতা নেমে এলো। মহিলা অংশুলের দিকে তাকালেন এবং বললেন এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু কিছুটা সময় পাওয়া গিয়েছে। যে সময়কে অংশুল গতকাল পর্যন্ত সবচেয়ে বড় শত্রু ভাবছিল, আজ তা কিছুটা স্বস্তি নিয়ে এলো। ঘরের ভেতর সরোজ নেগি এসব দেখে অবাক হচ্ছিলেন। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু যখন তিনি ছেলের দিকে তাকালেন সেখানে প্রথমবারের মতো কিছুটা শান্তি দেখতে পেলেন। মহিলা তাকে আশ্বাস দিলেন যে চিকিৎসায় কোনো বাধা আসবে না এবং বাকি বিষয়গুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তিনি আবার সেই কথা বললেন যে এই সাহায্য কোনো করুণা নয়, বরং একটি সুযোগ যা আগলে রাখতে হবে। সন্ধ্যা নামার আগে মহিলা চলে যাওয়ার জন্য উঠলেন। অংশুল তাকে দরজা পর্যন্ত ছাড়তে গেল। যাওয়ার সময় তিনি বললেন কাল থেকে কিছু নতুন দায়িত্ব শুরু হবে এবং অংশুলের তৈরি থাকা উচিত। অংশুল মাথা নাড়ল। তার মনে এখনও ভয় ছিল, কিন্তু সেই ভয় আগের মতো ছিল না, তাতে এখন কিছুটা ভরসা মিশে গিয়েছিল। রাতে অংশুল ছাদে বসে অনেকক্ষণ দেরাদুনের আলো দেখল। কাল পর্যন্ত যে শহর তার কাছে বোঝা মনে হচ্ছিল, আজ সেই শহরেই তাকে আরেকটি সুযোগ দিচ্ছে বলে মনে হলো। সে বুঝতে শুরু করল যে সে রাতে রাস্তায় থামা মানে শুধু কারো প্রাণ বাঁচানো ছিল না, বরং নিজের জীবনকে এক নতুন মোড়ে ঘুরিয়ে দেওয়াও ছিল। পরের কয়েকদিন অংশুল নেগির জন্য অন্যরকম ছিল। ভয় পুরোপুরি যায়নি, তবে তার সাথে এক নতুন ধরনের সতর্কতা যুক্ত হয়েছিল। সকালে উঠেই সে মায়ের ওষুধের সময় দেখত। তারপর বাইরে বেরিয়ে সেই কাজগুলোতে লেগে যেত যা তাকে বলা হয়েছিল। সেই মহিলা, যার নাম সে এখন জানতে পেরেছে, নীলিমা রাওয়াত, রোজ কোনো না কোনো বার্তা পাঠিয়ে দিতেন। কখনো কোনো কাগজের ব্যাপারে, কখনো কোনো লোকের সাথে দেখা করার জন্য, আবার কখনো শুধু এটা জিজ্ঞেস করার জন্য যে সব ঠিক আছে কিনা। অংশুল ধীরে ধীরে বুঝতে শুরু করল এই সাহায্য কোনো একবারের জন্য পাওয়া লাঠি ছিল না, বরং একটি কাঠামো ছিল যেখানে টিকে থাকার জন্য তাকে নিজেকে বদলে ফেলতে হবে। তাকে দেরাদুনের আশেপাশের এলাকাগুলোতে যেতে হতো, সেই পরিবারগুলোর সাথে দেখা করতে হতো যারা হঠাৎ বিপদে পড়েছে। কারো বাড়িতে অসুখ, কারো উপার্জনকারী ব্যক্তি হঠাৎ চলে গিয়েছে। অংশুল তাদের মাঝে বসত, তাদের কথা শুনত এবং তাদের সেই পথগুলোই বলত যা এখন সে নিজে জানতে পেরেছে। এরই মধ্যে বাড়ির অবস্থা কিছুটা সামলাতে শুরু করেছিল। ঋণগোয়া লোকটি এখন রোজ দরজায় আসত না, তবে তার উপস্থিতির ছায়া এখনও রয়ে গিয়েছিল। সরোজ নেগির শরীরও কিছুটা ভালো ছিল। তিনি আগের চেয়ে বেশি চুপচাপ থাকতে শুরু করেছিলেন, যেন ছেলেকে দেখছিলেন সে কোন দিকে যাচ্ছে। অংশুল যখন রাতে ক্লান্ত হয়ে ফিরত, মা শুধু তার সামনে এসে বসতেন। প্রশ্ন কম থাকত, ভরসা বেশি। একদিন নীলিমা তাকে ডাকলেন। জায়গাটি সেই পুরনো হাসপাতালই ছিল, কিন্তু এবার ভেতরে একটি ছোট ঘর ছিল যেখানে কিছু লোক আগে থেকেই বসেছিল।
অংশুলকে সেখানে বসানো হলো এবং কোনো আনুষ্ঠানিক পরিচয় ছাড়াই কথা শুরু হলো। আলোচনা টাকার ছিল না, বরং দায়িত্বের ছিল। পরিষ্কার বলা হলো যে এই পথ সহজ হবে না। যদি কোথাও ভুল হয় তবে ক্ষতি শুধু তার একার হবে না, বরং সেই সব মানুষেরও হবে যাদের আশা তার সাথে জড়িয়ে থাকবে। অংশুল প্রথমবার অনুভব করল যে সাহায্যকে সে কখনো শুধু একটি মানবিক সিদ্ধান্ত মনে করেছিল, সেটি এখন তার কাঁধে দায়িত্ব হয়ে চেপে বসেছে। তফাৎ শুধু এটুকুই যে এই বোঝা তাকে চেপে ধরছিল না, বরং তাকে ঋজু হয়ে দাঁড়াতে শেখাচ্ছিল। সে জানত এখন পেছনে ফেরার মানে শুধু নিজেকে নয়, আরও অনেক মানুষকে ফেলে দেওয়া। দিন কাটতে লাগল এবং অংশুলের নাম ধীরে ধীরে সেই গলিগুলোতে পরিচিত হতে লাগল যেখানে আগে সে শুধু একজন সাধারণ মানুষ ছিল। মানুষ তাকে নিজের দুঃখ জানাত, এটা না জিজ্ঞেস করেই যে সে কে বা কি করে। সে এটি অদ্ভুত লাগত, কারণ সে কখনো এমন হওয়ার কথা ভাবেনি। সে শুধু সেটাই করছিল যা সে সেই রাতে রাস্তায় করেছিল, থামা, দেখা এবং যতটা সম্ভব পাশে থাকা। এক সন্ধ্যায় সে বাড়ি ফিরল তো মা তাকে কাছে ডাকলেন। তার গলায় দুর্বলতা ছিল, কিন্তু চোখে এক স্বচ্ছতা। তিনি বললেন যে এখন তিনি আগের মতো ভয় পান না। এটি শুনে অংশুল চুপ করে রইল। সে জানত না এটি শুনে তার স্বস্তি পাওয়া উচিত নাকি ভয়, কারণ এখন পড়ে যাওয়ার জায়গা খুব কম অবশিষ্ট আছে। সেই রাতেই নীলিমার ফোন এলো। তিনি বললেন যে কাল একটি শেষ কথা ঠিক করতে হবে। গলার স্বরে গাম্ভীর্য ছিল, কিন্তু কোনো তাড়া ছিল না। অংশুল রাজি হয়ে গেল। ফোন রেখে সে অনেকক্ষণ ছাদে বসে থাকল। দেরাদুনের আলোগুলো নিচে ছড়িয়েছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ছিল। তার মনে হলো এই শহর তাকে এখন শুধু থাকার জায়গা দিচ্ছে না, পরিচয়ও দিচ্ছে। পরদিন সকালে সে ঠিক সেই সময় বের হল যখন সে সেই রাতে বাড়ি ফিরেছিল। রাস্তায় সেই একই মোড় এলো, সেই একই রাস্তা এবং সেই একই জায়গা যেখানে সে প্রথমবার থামার সিদ্ধান্ত নিয়েছিল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল। এখন আর কোনো শব্দ নেই, কোনো ভয় নেই, শুধু এক স্মৃতি যা তাকে এগিয়ে যাওয়ার কারণ মনে করিয়ে দিচ্ছিল। নীলিমার সাথে সাক্ষাৎ খুব ছোট ছিল। তিনি পরিষ্কার বললেন যে আগামী পথ অংশুলকে নিজেকেই ঠিক করতে হবে। সাহায্যের সীমা থাকে এবং একদিন সেই সীমা এখানেই শেষ হবে। তারপর যদি সে পড়ে যায় তবে কেউ তাকে ধরতে আসবে না। অংশুল এই কথা কোনো তর্ক ছাড়াই মেনে নিল। সে এখন বুঝতে পেরেছিল আসল সাহায্য সেটাই যা মানুষকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেয়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে মায়ের জন্য ওষুধ কিনল এবং রাস্তায় সেই চায়ের দোকানে থামল যেখানে সে প্রথমবার নীলিমার সাথে চা খেয়েছিল। দোকানদার তাকে চিনে ফেলল এবং না জিজ্ঞেস করেই চা দিয়ে দিল। অংশুল চায়ের চুমুক নিল এবং অনুভব করল যে জীবন এখনও কঠিন, কিন্তু এখন আর তা তাকে ভয় দেখায় না। সেই রাতে ঘুমানোর আগে অংশুল এটা ঠিক করে নিল যে সে সেই সাহায্যকে কখনো বোঝা হতে দেবে না যা সে পেয়েছিল। সে তাকে দায়িত্বর মতো বয়ে নিয়ে যাবে, যেভাবে সে সেই শিশুটিকে কোলে তুলে নিয়েছিল, ভয়ের সাথে কিন্তু পূর্ণ সতর্কতার সাথে। সময় নিজের গতিতে চলতে থাকল। দেরাদুনের রাস্তায় সেই একই ভিড়, সেই একই দৌড়ঝাঁপ, কিন্তু অংশুল নেগির চলার গতি এখন আর আগের মতো নেই। তার পদক্ষেপে তাড়াহুড়ো কমেছে এবং স্থিরতা বেড়েছে। সে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে একবার মায়ের দিকে তাকিয়ে নেয়, যেন এটা নিশ্চিত করে নিতে চায় যে সে যে পথ বেছে নিচ্ছে তা কাউকে পেছনে ফেলে যাচ্ছে না। সরোজ নেগির শরীর এখন স্থিতিশীল। ওষুধ সময় মতো পাওয়া যেত এবং মুখে সেই ক্লান্তি আগের মতো গভীর ছিল না। তিনি বেশি কথা বলতেন না, কিন্তু ছেলেকে দেখার সময় তার চোখে এখন আর ভয় থাকত না। অংশুল এই পরিবর্তন অনুভব করত এবং হয়তো এই পরিবর্তনই তার জন্য সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছিল। নীলিমা রাওয়াত এখন কম ফোন করতেন। বেশিরভাগ কাজ অংশুল নিজেই সামলাতে শুরু করেছিল। সে লোকেদের সাথে দেখা করত, তাদের কথা শুনত এবং যতটা সম্ভব পথ দেখানোর চেষ্টা করত। অনেক সময় কাজ বিগড়েও যেত, কেউ সঙ্গে সঙ্গে স্বস্তি পেত না, কেউ আবার তার উপর রাগ দেখাত। কিন্তু অংশুল এটা মেনে নিয়েছিল যে সব সাহায্যই সফল হবে এমন কোনো কথা নেই। জরুরি ছিল কেউ যেন পিছিয়ে না আসে। এক দুপুরে সে সেই পুরনো হাসপাতালেই গেল যেখান থেকে এসব শুরু হয়েছিল। করিডোরে সেই ওষুধের গন্ধ আর সেই নিচু স্বরের আওয়াজ। তাকে ভেতরে ডাকা হলো। নীলিমা সামনে বসেছিলেন, তার মুখে সেই শান্ত গাম্ভীর্য। তিনি বেশি ভূমিকা না করেই বললেন যে সময় তাকে দেওয়া হয়েছিল তা এখন শেষ হয়েছে। সামনে আর কোনো ঢাল থাকবে না, কোনো নাম নেওয়া হবে না এবং কোনো রাস্তা সহজ করে দেওয়া হবে না। অংশুল মাথা নাড়ল। তাকে এই কথাটি ভয়ঙ্কর মনে হল না, হয়তো সে এর জন্য নিজেকে আগেই তৈরি করে ফেলেছিল। নীলিমা শুধু একটি শেষ কথা বললেন যে সাহায্য তখনই টিকে থাকে যখন তা অভ্যাসে পরিণত হয়, দয়া বা করুণা নয়। তারপর তিনি উঠলেন এবং বাইরে চলে গেলেন, যেন এই কথাটি এখানেই শেষ হবার ছিল। হাসপাতাল থেকে বেরোনোর সময় অংশুল কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল। বাইরে সেই একই দেরাদুন, চলন্ত মানুষ, গাড়ি আর প্রাত্যহিক শব্দ। তার মনে হলো কিছুই বদলায়নি, কিন্তু আসলে অনেক কিছু বদলে গিয়েছে। সে এখন আর কোনো অবলম্বনের ওপর দাঁড়িয়ে নেই, যা কিছু আছে নিজের পায়ে আছে।
সন্ধ্যায় সে বাড়ি ফিরল তো মা উঠোনে বসেছিলেন। তিনি তাকে দেখলেন এবং হাসলেন। এই হাসি অংশুলের জন্য কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। সে মায়ের পাশে গিয়ে বসল। কিছুক্ষণ দুজন চুপ করে থাকলেন। তারপর সরোজ নেগি শুধু এটুকুই বললেন যে সেই রাতে যদি সে না থামত তবে হয়তো আজ এসব কিছুই হতো না। অংশুল উত্তর দিল না। তার মনে হলো কিছু কথার উত্তর শব্দ দিয়ে দেওয়া যায় না। রাতে সে ছাদে গেল। সেই একই ঠান্ডা হাওয়া, সেই একই আলোকসজ্জা। দূর থেকে কোথাও বাচ্চাদের খেলার শব্দ আসছিল। তার হঠাৎ সেই শিশুটির মুখ মনে পড়ে গেল যাকে সে সেই রাতে কোলে তুলে নিয়েছিল। না জানি সে এখন কোথায় আছে, কেমন আছে। কিন্তু অংশুলের এটা জানার প্রয়োজনও মনে হলো না। তার মনে হলো কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা আসলে কে। অংশুল আকাশের দিকে তাকালো। তাকে এখন আর এই প্রশ্নটা কষ্ট দিচ্ছিল না যে সে ঠিক করেছে না ভুল। উত্তর তার সামনেই ছিল, মায়ের শান্ত শ্বাসের মধ্যে, সেই ঘরের দেওয়ালগুলোর মধ্যে এবং নিজের ভেতরের সেই শান্তির মধ্যে, যা আগে কখনো ছিল না। দেরাদুনের সেই রাস্তায় সেই রাতে সে যে সিদ্ধান্তটি নিয়েছিল তা কোনো বীরত্ব ছিল না। তা ছিল শুধু একজন মানুষের থেমে যাওয়া। কিন্তু সেই থামাটাই তার জীবনকে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। সে বুঝে নিয়েছিল যে সাহায্য কখনো জীবনকে সহজ করে দেয় না, শুধু তাকে সঠিক দিক দেখিয়ে দেয়। আর হয়তো সেটাই যথেষ্ট ছিল। যদি এই কাহিনী আপনার মনে লেগে থাকে তবে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে নতুন এক আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের বাবা মাকে সময় দিন।